নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটেট 2024 জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল। সিটেট জানুয়ারি 2024-এর যে পেপার 1 তার ম্যাথমেটিক্স বা পার্ট 2 সম্পর্কে আজ আমরা আলোচনা করব। দেখো, আমরা জানি যে 4টে সেটে কোয়েশ্চেন হয়েছিল, সেট আই, জে, কে এবং এল। এখানে আমরা যে সেটটার সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে সেট আই। সেট আইয়ের প্রশ্নপত্র ম্যাথামেটিক্স পার্ট 2 গণিত সেটা সম্পর্কে আলোচনা করব। গতকাল আমরা সিডিপি সম্পর্কে আলোচনা করেছি। প্রথমেই চলে এসেছে কোয়েশ্চেন নাম্বার 31। আমরা জানি যে 1 to 30 নাম্বার কোয়েশ্চেন থাকে সিডিপির, এবং 31 to 60 নাম্বার যে কোয়েশ্চেন সেটা থাকে কি পার্ট 2 ম্যাথামেটিক্স। ঠিক আছে, দেখো 31 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি লেভেল। প্রাথমিক স্তরে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো সেটা কোনটা। হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য কোনটা। কোয়েশ্চেনে অনেক সময় থাকে যে কোনটা নয় সেটা বলো, কোনটা লিস্ট ইম্পর্ট্যান্ট সেটা বলো। তো ভালো করে পড়ে নেবে যে কী জিজ্ঞেস করেছে, কোয়েশ্চেনটা পড়ে কিন্তু মানে বোঝাটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো 1 নম্বর অপশন বলছে ইট শুড বি প্রিসাইজ। তাহলে কি হবে, এই যে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ এর বৈশিষ্ট্য হচ্ছে এটা কী হবে, সংক্ষিপ্ত হবে, প্রিসাইজ হবে। বি নম্বর অপশন দেখো, ইট মাস্ট বি অ্যাম্বিগুয়াস অ্যাজ ইট ক্যান অ্যাড ওপেননেস ইন দ্য সাবজেক্ট। দেখো এখানে বলছে ইট মাস্ট বি অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস কথাটার মানে হচ্ছে অস্পষ্ট বা নট ক্লিয়ার বা নট ডিসাইডেড। তাহলে সেটা তো নয়, তাহলে অ্যাম্বিগুয়াস কথাটা আছে বলেই কিন্তু অপশনটাকে আমরা বাদ দিতে পারি, তাই তো। সি নম্বর অপশন দেখো, ইট শুড বি রিইনফোর্সড থ্রু চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এভরিডে লাইফ। তাহলে বাচ্চাদের যে ভাষাটা তারা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে মানে মাতৃভাষা, তার মধ্য দিয়ে সেটা থ্রু দিয়ে রিইনফোর্স করতে হবে এই যে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে। এটা সঠিক। এবং ডি অপশন দেখো কি বলছে, ইট মাস্ট বি হাইলি টেকনিক্যাল। প্রাইমারি লেভেলে কখনোই কিন্তু ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ হাইলি টেকনিক্যাল হবে না। আমরা প্রাইমারি লেভেলেই তো তাদেরকে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ফাংশন এগুলো নিশ্চয়ই শেখাবো না, তাই না। তাহলে ইট মাস্ট বি হাইলি টেকনিক্যাল অ্যাজ ইট উইল হেল্প স্টুডেন্টস টু কমিউনিকেট অ্যাকিউরেটলি ইন ম্যাথামেটিক্স। এটা প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সত্য নয়। তাহলে এই যে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী হওয়া উচিত প্রাথমিক স্তরে, তাহলে এটা নিশ্চয়ই প্রিসাইজ হওয়া উচিত, এ নম্বর অপশান কারেক্ট। বি হচ্ছে অ্যাম্বিগুয়াস, সেটা হওয়া উচিত নয়। সি হচ্ছে যে স্টুডেন্টস যে এভরিডে লাইফে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে সেটা থ্রু দিয়ে রিইনফোর্স হওয়া উচিত, এটাও ঠিক। কিন্তু ডিটা ইট মাস্ট বি হাইলি টেকনিক্যাল, এটা সঠিক নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং সি হচ্ছে কারেক্ট। কোন অপশান আছে দেখো, চুজ দ্য কারেক্ট অপশান। এ অ্যান্ড সি এটা হচ্ছে 3 নম্বর অপশানে। তাহলে 31 নাম্বার কোয়েশ্চেনে 3 অপশান হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে আসি, দেখো 32 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, আ স্টুডেন্ট অফ ক্লাস 3 সলভড 26 into 5 অ্যাজ 26 into 5 দেখো কীভাবে গুণটা করেছে, 5, 6 আর 30 সেটা পরপর বসিয়ে দিয়েছে। 3 যে হাতে থাকবে সেটা কিন্তু করেনি, তাই তো। 3 টেন্স মানে দশকের ঘরে, টেন্থের ঘরে যে 3 আমি নিয়ে 5 2 আর 10 প্লাস 3 13 করবো সেটা সে করেনি। তাহলে এটা এক ধরনের মিসকনসেপশন বা অল্টারনেটিভ কনসেপশন আমরা বলতে পারি, তাই তো, ভ্রান্ত ধারণা গুণ সম্পর্কিত বা মাল্টিপ্লিকেশান সম্পর্কিত। কারণ 5, 6 আর 30 বসিয়ে দিয়েছে, তারপর 5 2 আর 10 বসিয়েছে। তাহলে এখানে আনসার এসছে 1030, যেটা হওয়া উচিত কি 130, তাই তো। আচ্ছা, এরপরে দেখো রিভিজিটিং হুইচ অফ দ্য ফলোয়িং উইল বেস্ট রেমিডিয়েট দিস মিসকনসেপশন। তাহলে এটা একটা মিসকনসেপশন আমরা বললাম, ভ্রান্ত ধারণা, যেটাকে অল্টারনেটিভ কনসেপশনও বলা হয়। এটাকে রেমিডিয়েট করা যাবে কোন উপায়ে, মানে এটাকে শোধরানো যাবে কোন উপায়ে। দেখো 1 নম্বর অপশন বলছে যে মাল্টিপ্লিকেশন অফ 1 ডিজিট বাই 1 ডিজিট। 2 নম্বর অপশন বলছে কনসেপ্ট অফ রিগ্রুপিং। রিগ্রুপিং ব্যাপারটা কি, দেখো রিগ্রুপিং হচ্ছে কি মেকিং গ্রুপস অফ 10 while অ্যাড অর সাবট্রাক্ট 2 ডিজিট নাম্বার। তাহলে এই যে আমাদের যে গ্রুপ অফ 10 আমরা যে তৈরি করছি এটাকেই বলা হচ্ছে রিগ্রুপিং। তাহলে এটাকে আমরা যেটা আমরা করি না ক্যারিং বা বরোয়িং বলি, তারই অন্য নাম হচ্ছে রিগ্রুপিং। তাহলে এই যে কনসেপ্ট অফ রিগ্রুপিং মানে কি, যে 1 দশক মানেই হচ্ছে 10,
এক দশক মানেই 10, 1/10 ইকুয়াল টু 10, 2/10 ইকুয়াল টু 20। এই যে গ্রুপিং করার ব্যাপারটা, 100th মানেই হচ্ছে 100, 200th মানে হচ্ছে 200। তাহলে এই যে গ্রুপ করছে এটাকেই বলা হচ্ছে রিগ্রুপিং। এই কনসেপ্টটা না থাকার জন্যই কিন্তু এই মিসকনসেপশনটা তৈরি হয়েছে। 3 নম্বর দেখো, রিকলিং মাল্টিপ্লিকেশন টেবিলস। তাহলে মাল্টিপ্লিকেশন টেবিলগুলো রিকল করে এই মিসকনসেপশনটাকে দূরীভূত করা যাবে না। 4 হচ্ছে 1-to-1 করেসপন্ডেন্স। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মিসকনসেপশনটাকে দূরীভূত করার জন্য কী দরকার? কনসেপ্ট অফ রিগ্রুপিং। এই যে কনসেপশন দ্যাট চিলড্রেন হ্যাভ হুইচ আর ইনকনসিস্টেন্ট উইথ সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল আইডিয়াস, তাকেই তো বলা হচ্ছে মিসকনসেপশন। যে ধারণাটা রয়েছে বিজ্ঞানসম্মত ধারণার সঙ্গে যখন কোনো ধারণা মেলে না, তখন তাকেই বলা হচ্ছে মিসকনসেপশন। তো এটার জন্য কী করতে হয়? বাচ্চাদের যে রিঅর্গানাইজ স্টুডেন্টস নলেজ, তাদের নলেজটাকে রিঅর্গানাইজ করতে হয়। আর কনসেপচুয়াল চেঞ্জ, যে জায়গাতে তাদের কনসেপশনের ঘাটতি রয়েছে সেটাকে, সেই কনসেপশনটাকে ঠিক করতে হয় এবং চেঞ্জ করতে হয় সেটাকে, তাহলেই ওই মিসকনসেপশনটা দূরীভূত হয়। ঠিক আছে, তাহলে এখানে আনসার হচ্ছে 32 এর 2 নম্বর আনসারটা হচ্ছে কারেক্ট। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বারের পরেরটাতে চলে আসি, 33। দেখো কি বলছে, এ নাম্বার বিকামস ডাবল ইফ ইট ইজ ইনক্রিজড বাই 8। 8 বাড়ালে ডাবল হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা 8-এর গুণিতক, 8 দুগুণে 16, তাই তো? 8-এর সঙ্গে 8 যোগ করলে তবেই 16 হয়, যেটা হচ্ছে 8-এর গুণিতক। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার? বোঝাই যাচ্ছে এটা 8 হবে, 8। তাহলে 33 নম্বর কোয়েশ্চেনের 2 অপশনটা হচ্ছে কারেক্ট, যে একটা নাম্বার বিকাম ডাবলস ইফ ইট ইজ ইনক্রিজড বাই 8। তাহলে 8-এর সঙ্গে 8 যোগ করলে তবেই সংখ্যাটা ডবল হবে, তাহলে সংখ্যাটা হচ্ছে 8 বা 8। কোয়েশ্চেন নাম্বার 34-এ চলে আসি। দেখো, 1 মিলিমিটার ইজ দ্য সেম অ্যাজ। আমরা জানি মিলিমিটারের আগের ঘর হচ্ছে সেন্টিমিটার, তার আগে ডেসিমিটার, তার আগে মিটার। প্রত্যেক এক ঘর বাঁ দিকে যেতে গেলে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 মিলিমিটার সমান কী হবে? তার আগের ঘর হচ্ছে সেন্টিমিটার, তাহলে 0.1 সেন্টিমিটার 10 দিয়ে ভাগ। তার আগের ঘর ডেসিমিটার, তাহলে 0.01 ডেসিমিটার 100 দিয়ে ভাগ। আর তার আগের ঘর হচ্ছে মিটার, তাহলে 1000 দিয়ে ভাগ, মানে হচ্ছে 0.001 মিটার। দেখা যাক কোন অপশানটা আছে। দেখো, সেন্টিমিটারে হলে 0.1 সেন্টিমিটার হওয়া উচিত, আর মিটার হলে 0.001 মিটার হওয়া উচিত। তাহলে মিটার এই দুটো তো ঠিক নয়, এই 2 নম্বর অপশানটা দেখছি আমরা ঠিক, 1 মিলিমিটার ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। পরে কোয়েশ্চেনে এসো, কোয়েশ্চেন নাম্বার 35। দেখো, এ ড্যাশ ইজ অলওয়েজ আ রেগুলার পলিগন। পলিগন কাকে বলে? বহুভুজ মানে যার অনেকগুলো বাহু, যে সমতলিক চিত্রের অনেকগুলো বাহু তাকেই বলা হচ্ছে বহুভুজ বা পলিগন। এবং রেগুলার পলিগন হচ্ছে যে বহুভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকে বলা হয় রেগুলার পলিগন। তাহলে কোনটা রেগুলার পলিগন? দেখো, এক বলছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে কী হতো? সমবাহু ত্রিভুজের 3টে বাহুই কিন্তু সমান, কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেলের আমরা জানি 2টো বাহু সমান কিন্তু অপর বাহুটা আলাদা। তাহলে এটা নিশ্চয়ই রেগুলার পলিগন নয়। হচ্ছে স্কোয়ারে আমরা জানি 4টে বাহুই সমান, তাহলে এটা রেগুলার পলিগন। পেন্টাগন মানে যার 5টা বাহু, কিন্তু সেগুলো সমান তো সেটা বলেনি, রেগুলার পেন্টাগন বলেনি, কিন্তু শুধু পেন্টাগন বলেছে, তাহলে এটা রেগুলার পলিগন নাও হতে পারে। আর সার্কেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার কি হবে? 2। আ স্কোয়ার ইজ অলওয়েজ আ রেগুলার পলিগন। 35 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 36-এ আসি। দেখো, দ্য সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। এটা সবাই জানে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের তো 3টেই কোণ হয়, ট্রায়াঙ্গেলের 3টেই অ্যাঙ্গেল থাকে, সেই অল অ্যাঙ্গেলসের সাম কত? 180 ডিগ্রি। তাহলে 36 নম্বর কোয়েশ্চেনের 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 37-এ চলে আসি। দেখো, which of the following is or are related to early number concept formation? আর্লি নাম্বার কনসেপ্ট ফর্মেশন কীভাবে তৈরি করা যায়? মানে কোনো একটা বাচ্চার যদি কম্পিউটেশনাল ফ্লুয়েন্সিটা আসে, তাহলেই বোঝা যাবে তার নাম্বার কনসেপ্ট ফর্মেশনটা তৈরি হচ্ছে। এটার মানেটা কি? আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা বাচ্চার আর্লি নাম্বার কনসেপ্ট ফর্মেশনটা তৈরি হচ্ছে? যখন কোনো একটা বাচ্চা কোনো একটা প্রবলেম সম্পর্কে চিন্তা করবে, থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম, নট জাস্ট দ্য আনসার, যে কোনো একটা প্রবলেম দেখে তার আনসারটা কী হবে সেটার দিকে তার নজর না থেকে যে কীভাবে প্রবলেমটা করব সেই দিকে নজরটা থাকবে। আর হচ্ছে দেখো, টিচার এখানে কি করবে বলো তো? ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে। তিনি কিন্তু এমন নয় যে টিচার আনসারগুলো বলে দেবে, নট দ্য ওয়ান উইথ অল আনসার্স। টিচার এমন একজন হবেন না পার্সন যিনি সমস্ত আনসারগুলো তার কাছে আছে তিনি সেটা বলে দেবেন। তিনি কিন্তু ফ্যাসিলিটেটর হিসেবে প্রবলেমটাকে
তাকে চিন্তা করতে স্টুডেন্টকে, এবং তার থেকে একটা কনক্লুশনে আসতে সাহায্য করবেন, মানে কনসেপ্ট ফর্মেশনে সাহায্য করবেন। আচ্ছা, এখানে আরও একটা জিনিস দেখা হয় যে প্রসেসটা এখানে বেশি ইম্পর্ট্যান্ট প্রোডাক্টের থেকে। যে কোয়েশ্চেনটা করে আমি আনসারটা বার করার থেকে প্রসেস কীভাবে আমরা প্রবলেমটাকে সলিউশনের দিকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এই কনসেপ্ট ফর্মেশনের ক্ষেত্রে, নাম্বার কনসেপ্ট ফর্মেশনের ক্ষেত্রে। আর এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ম্যাথামেটিক্স, এটা কিন্তু শুধুমাত্র এমন একটা ব্যাপার নয় যেটাকে মেমোরাইজড করা হয়, মানে আমরা মনে রেখে অঙ্ক করতে পারি না, তাই তো? আমাদের এখানে কনসেপ্ট কিন্তু ভীষণ দরকার, তবেই আমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবো। একটা প্রবলেম কীভাবে হচ্ছে তার কনসেপ্ট যদি আমরা জানতে পারি, সেরকম আমরা 100টা প্রবলেম করতে পারি। তাহলে নাম্বার কনসেপ্ট ফর্মেশনের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ দেখো, 1-to-1 করেসপন্ডেন্স। আচ্ছা, 2 নম্বর বলছে হায়ারার্কিক্যাল ইনক্লুশন। অর্থাৎ হায়ারার্কিক্যাল ইনক্লুশন বলতে কি বোঝায় বলো তো? যে মনে করো এই যে নাম্বারগুলো 1, 2, 3, 4, তাহলে দেখো প্রত্যেকটা 1-এর পর যখন 2 আসছে, সেটা 2 হচ্ছে কি 1+1, 1-এর সঙ্গে 1 যোগ করলেই 2 আসছে, আবার 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 আসছে, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 আসছে, মানে একটার সঙ্গে আরেকটা কিন্তু পরপর ইনক্লুড হয়ে যাচ্ছে, 1 ইনক্লুড হয়ে আমরা পরের নম্বরগুলো পেয়ে যাচ্ছি। এটাকেই বলছে হায়ারার্কিক্যাল ইনক্লুশন। আচ্ছা, বেসিক অপারেশনস মানে তো যোগ বিয়োগ গুণ ভাগ। আর এই যে দেখো, এই যে কথাটা বলছে 1-to-1 করেসপন্ডেন্স, এটা বলতে কি বোঝানো হচ্ছে, মনে করো একটা বই এবং একটা পেন, এটা একটা গ্রুপ। এবারে মনে করো তো 3টে বই আছে, 3টে পেন আছে, তাহলে একটা বইয়ের সঙ্গে একটা পেন নেবে। 3জন বাচ্চা আছে, তাদেরকে বলা হলো নিতে, তারা একটা বই নিল, একটা পেন নিল, আবার পরের জন এসে একটা বই নিল, একটা পেন নিল, আবার পরের জন এসে একটা বই নিল, একটা পেন নিল। এটাকে বলছে 1-to-1 করেসপন্ডেন্স। তাহলে আমরা দেখতে পাই যে আর্লি নাম্বার কনসেপ্ট ফর্মেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভার্বাল কাউন্টিং, এই যে মুখে মুখে বাচ্চারা বলে না 1, 2, 3, 4, 5, 6 করে 50 পর্যন্ত বা 100 পর্যন্ত বলছে, তার মানে কি এতে ওরা ভার্বাল কাউন্টিংটা শিখছে। 2 নম্বর হচ্ছে 1-to-1 করেসপন্ডেন্স, এটাও ভীষণ জরুরি। 3 হচ্ছে কার্ডিনালিটি, অর্থাৎ এই যে হয়তো 6টা বল কোনো একটা বাচ্চাকে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হলো যে এর কার্ডিনালিটি কত, তাহলে কি করবে, তারা গুনতে শুরু করবে 1, 2, 3, 4, 5, 6, লাস্ট যে বলটা সেখানে আমরা 6 বলছি, তাহলে এর কার্ডিনালিটি হচ্ছে 6। তাহলে এই ব্যাপারটাও কিন্তু দরকার বোঝাটা। আর সাবটাইজিং হচ্ছে কি, যে হয়তো তুমি একটা ছবিতে হয়তো তুমি 8টা গোল এঁকে তাকে 2 সেকেন্ডের জন্য দেখিয়ে সরিয়ে তুমি বললে যে বলো তো কাউন্টিং না করেই যে কতগুলো আছে, তাহলে সে কী করছে না 1, 2, 3, 4 করে গুনছে না। এটা 6 বছর বয়সে তৈরি হয়। তারা কী করছে না ওখানে দেখে দিচ্ছে যে প্রথম রোতে আছে 4টা, তারপরে আছে 3টে, 4 3 7 আর নিচে একটা 8, তাহলে এক নজরেই তারা কিন্তু না গুনেই সেটাকে কাউন্ট করে ফেলতে পারে। এটাকেই বলা হচ্ছে কি সাবটাইজিং। তাহলে এই 4টে জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ আর্লি নাম্বার কনসেপ্ট ফর্মেশনের ক্ষেত্রে, ভার্বাল কাউন্টিং, 1-to-1 করেসপন্ডেন্স, কার্ডিনালিটি এবং সাবটাইজিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট অপশন, কোন অপশনটা কারেক্ট হবে বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুটোই কারেক্ট হবে, 1-to-1 করেসপন্ডেন্স এবং হায়ারার্কিক্যাল ইনক্লুশন, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই আর্লি নাম্বার কনসেপ্ট ফর্মেশনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 37 নম্বর কোয়েশ্চেনের 3 অপশন হচ্ছে কারেক্ট, এ অ্যান্ড বি। এরপর আমরা চলে আসি পরের কোয়েশ্চেন, দেখো 38 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, which of the following statement is or are most appropriate for the idea of cognitive conflict in teaching mathematics। তাহলে এই যে কগনিটিভ কনফ্লিক্ট ম্যাথামেটিক্স শিক্ষণের ক্ষেত্রে বা গণিত শিক্ষণের ক্ষেত্রে যে প্রজ্ঞামূলক যে দ্বন্দ্ব তৈরি হয়, এইটা সম্পর্কিত কোন স্টেটমেন্টটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কোন কোন স্টেটমেন্ট দেওয়া আছে। এ নম্বরে বলা হচ্ছে thoughtful efforts of a teacher to expose children to cognitive conflict can enhance their mathematical understanding। তাহলে এখানে বলছে যে cognitive conflict কিন্তু কি করে, ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংকে এনহ্যান্স করতে বা বাড়াতে সাহায্য করে। তাহলে এটা কিন্তু কারেক্ট। কেন বলো তো, যে পেঁয়াজের যে থিওরিতে সেটা আমরা দেখেছিলাম, এখানে স্কিমার যে আমরা থিওরি পেয়েছিলাম, আর্ট বার্টলেট বলেছিলেন যে স্কিমা কী হয় বয়সের সঙ্গে সঙ্গে সম্প্রসারিত হয়, এবং স্কিমার সম্প্রসারণের কয়েকটা প্রসেসের কথা তিনি বলেছিলেন। কি কি, যে স্কিমার সম্প্রসারণ করে দুটো প্রসেসের মধ্যে দিয়ে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, একটা হচ্ছে অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ। এবার এই যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এটা আবার দুটো প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ এবং অ্যাকোমোডেশন বা সহযোজন। তার ব্যাপারটা কি,
যে কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা তৈরি হলো, যাকে বলা হচ্ছে স্কিমা। এবারে যখন পরবর্তীকালে আরও কিছু সে দেখছে, শুনছে, তখন কী হচ্ছে, সেই স্কিমাটা কী হচ্ছে, প্রসারিত হচ্ছে, তাই তো? এবারে প্রসারিত হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, নতুন আরও কোনো জিনিস সে দেখলো, তাহলে সেটা সংযুক্ত হলো, সেটা হচ্ছে আত্মীকরণ। এবং দেখা যাচ্ছে যে পূর্ববর্তী ধারণাকে কিছু পরিবর্তন করে তার সঙ্গে সংযুক্ত হলো, সেটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। এবং এর মাধ্যমে যখন সে নতুন একটা ধারণা তা সংযুক্ত করলো, তখন তাকেই বলা হচ্ছে কি, এবং নতুনভাবে একটু বিস্তৃতভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করলো, তখন তাকে বলা হচ্ছে অর্গানাইজেশন। তাহলে এর মাধ্যমে স্কিমা সম্প্রসারিত হয়। তাহলে কগনিটিভ কমপ্লেক্ট কী করে, যে ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংকে এনহ্যান্স করতে সাহায্য করে। এই যে কগনিটিভ কনফ্লিক্ট, এটা কিন্তু জরুরি এই ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংকে এনহ্যান্স করার জন্য। 2 নম্বর দেখো কি বলছে, ইট ইজ নট ইউজফুল ফর প্রম্পটিং ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ইন চিলড্রেন। এখানে বলছে যে কগনিটিভ কনফ্লিক্ট কিন্তু ইউজফুল নয় বাচ্চাদের মধ্যে ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং প্রমোট করার ক্ষেত্রে। আর 3 নম্বর বলছে, 3 নম্বর অপশন বলছে, চিলড্রেন গেট কনফিউজড, সো কগনিটিভ কনফ্লিক্ট মাস্ট বি অ্যাভয়েডেড। বলছে যে বাচ্চারা কনফিউজ হয়ে যেতে পারে, তাই কগনিটিভ কনফ্লিক্টকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু কগনিটিভ কনফ্লিক্ট ছাড়া কোনো একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হওয়া কিন্তু সম্ভব নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ অপশনটা কারেক্ট। কোথায় আছে দেখো, 3 নম্বর অপশনে আছে, অনলি এ। তাহলে 38-এর এ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে আসছে দেখো, 39 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হুইচ অ্যাসপেক্ট অফ ইভ্যালুয়েশন ইজ ইউজড when a teacher ensures that test made by her fulfills the objectives and criteria of the test. তাহলে হুইচ অ্যাসপেক্ট অফ ইভ্যালুয়েশন ইজ ইউজড, কোন ইভ্যালুয়েশনের কোন অ্যাসপেক্টটাকে ইউজ করা হচ্ছে যখন টিচার এনশিওরস দ্যাট টেস্ট মেড বাই হার, যে টেস্টটা তৈরি করা হয়েছে তার দ্বারা, ফুলফিলস দ্য অবজেক্টিভস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ দ্য টেস্ট, টেস্টের যে ক্রাইটেরিয়া এবং যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটাকে ফুলফিল করছে, এটাকে আমরা কি বলবো? 1 নম্বর হচ্ছে ভ্যালিডিটি, 2 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যালিটি, 3 হচ্ছে রিলায়েবিলিটি এবং 4 হচ্ছে কনসিস্টেন্সি। দেখো টেস্টের যে কোনো একটা কোয়ালিটিস অফ গুড টেস্ট যদি আমরা বলি, তার কতগুলো কোয়ালিটি থাকে, যার মধ্যে নিশ্চয়ই একটা ভ্যালিডিটি। দেখো ভ্যালিডিটি বলতে আমরা কি বুঝি, যে অ্যাকিউরেসি অফ টেস্ট মানে হচ্ছে কি, যে ডিগ্রি টু হুইচ আ টেস্ট অর টুল মেজার্স হোয়াট ইট ক্লেমস টু মেজার, মানে কোনো একটা টেস্ট যেটা মেজার করার জন্য তৈরি করা হয়েছে সেটাকে কতটা মেজার করতে পারছে, সেই ডিগ্রিটাই হচ্ছে ভ্যালিডিটি। অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারি, দেখো তো ভ্যালিডিটিই বলতে পারি। যে এখানে বলছে যে ইভ্যালুয়েশন ইজ ইউজড, হুইচ অ্যাসপেক্ট অফ ইভ্যালুয়েশন ইজ ইউজড ওয়েন আ টিচার এনশিওরস, টিচার কিন্তু নিশ্চিত হচ্ছে দ্যাট টেস্ট মেড বাই হার, যে টেস্টটা তিনি তৈরি করেছেন, ফুলফিলস হার অবজেক্টিভস অ্যান্ড ক্রাইটেরিয়া, তার উদ্দেশ্য এবং তার বৈশিষ্ট্যকে সেটা কিন্তু ফুলফিল করছে। মানেই হচ্ছে যেটা মেজার করার জন্য ক্লেম করা হয়েছিল টেস্টটার ক্ষেত্রে, সেটা সে মেজার করতে পারছে, তার মানে টেস্টটা ভ্যালিড, অর্থাৎ ভ্যালিডিটি এর রয়েছে। তাহলে আমরা 39-এর 1 নম্বর অপশনটাকেই কারেক্ট পাচ্ছি। 2 দেখো প্র্যাকটিক্যালিটি কাকে বলা হয়, যে এই যে টেস্টটা যেভাবে করার চেষ্টা করা হয়েছে বা যে উদ্দেশ্যে করা হয়েছে, সেটা যদি উইথ ইজ অ্যান্ড ইকোনমি করা যায়, মানে ইকোনমির দিক থেকে ইকোনমিক্যালি সেটা ব্যালেন্স থাকবে এবং সহজে সেটা করা যাচ্ছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে প্র্যাকটিক্যালিটি। রিলায়েবিলিটি কাকে বলছে দেখো, যে ডিগ্রি টু হুইচ আ টেস্ট অর টুল প্রডিউস সিমিলার রেজাল্ট আন্ডার কনসিস্টেন্ট কন্ডিশনস, অর্থাৎ দ্য প্রিসিশন অফ দ্য টেস্ট আমরা বলতে পারি। যে কি বলছে বলো তো, যে মনে করো যে কোনো একটা পরীক্ষা আবার করে করা হলো, সেখানে এক্সামিনার চেঞ্জ করা হলো বা টেস্টের কন্ডিশনটাকে চেঞ্জ করা হলো, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই রেজাল্ট পাওয়া যাচ্ছে টেস্টের, তার মানে আমরা টেস্টটাকে রিলায়েবল বলতে পারি। এটা হচ্ছে রিলায়েবিলিটি। আর কনসিস্টেন্সি ব্যাপারটা হচ্ছে কি, যে প্রত্যেকটা একই রকম থাকবে, এটা হচ্ছে ব্যাপার কনসিস্টেন্সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনসারটা কী হবে, 39-এর আনসার হবে এ, ভ্যালিডিটি। এই অ্যাসপেক্টটাকে কিন্তু ফিল আপ করছে। হুইচ অ্যাসপেক্ট অফ ইভ্যালুয়েশন ইজ ইউজড ওয়েন আ টিচার এনশিওরস দ্যাট টেস্ট মেড বাই হার ফুলফিলস দ্য অবজেক্টিভস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ দ্য টেস্ট, এটাকে বলা হচ্ছে ভ্যালিডিটি। এবারে পরের কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 40 দেখো, হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য সাম অফ 9909, 9099 অ্যান্ড 9009 টু অবটেন 25454।
তাহলে দেখো বলছে যে কত সাবট্রাক্ট করতে হবে এই তিনটে সাম থেকে যাতে এটা পাওয়া যায়। তাহলে এটা আমরা ক্যালকুলেশনটা পাশে ছোট্ট করে নেব যে 9909, 9099 এবং 9009 এটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি 28017। এবার সেখান থেকে কত সাবট্রাক্ট করলে এটা পাবো, তাহলে আমি যেটা পেলাম তার থেকে এটাকে সাবট্রাক্ট করলেই পেয়ে যাবো যে কত সাবট্রাক্ট করতে হবে। তো সেখানে দেখছি আসছে কত 2563। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন এখানে কারেক্ট, যে আমরা এই তিনটে যোগফল থেকে যদি 2563কে সাবট্রাক্ট করি তাহলে আমরা এই যে 25454 এটা পাবো। ঠিক আছে, এটা সিম্পল একটা ম্যাথের কোয়েশ্চেন। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 41-এ চলে আসি। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট। দেখো 1 নম্বর কি বলছে, 1 ইজ প্রাইম নাম্বার। আমরা সবাই জানি যে একটা প্রাইমও নয় আর কম্পোজিটও নয়, অর্থাৎ মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় 1, এটা আমরা সবাই জানি। তাহলে দেখেই বুঝতে পারছি 1 ইজ প্রাইম নাম্বার হবে না। 1 ইজ আ কম্পোজিট নাম্বার, এটাও হবে না। 1 ইজ বোথ আ প্রাইম অ্যান্ড আ কম্পোজিট নাম্বার, এটাও হবে না, কারণ আমরা জানি 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট, 1 ইজ নাইদার প্রাইম নর আ কম্পোজিট নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 42-তে চলে আসি। দেখো, সি দ্য নাম্বার প্যাটার্ন বিলো। কি বলছে, প্যাটার্নটাকে খেয়াল করো। তাহলে প্যাটার্নটা এটাই দিয়েছে, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব। তাহলে নিশ্চয়ই এটা 6 কিউব হবে 216, এবং এটা 7 কিউব হবে 343। তাহলে 42 এর 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর চলে আসি 43 নাম্বার কোয়েশ্চেন। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ভালো করে খেয়াল করবে, এই যেগুলো দাগ দিয়ে রাখবে। হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা জিজ্ঞেস করেছে কোয়েশ্চেনে। নট ট্রু না ট্রু, কোনটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে দেখো, এখানে স্টেটমেন্ট ইজ লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফর এনকারেজিং ম্যাথামেটিক্যাল লার্নিং। গণিত শিক্ষণের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর বলেছে, ফেলিওর ডাজ নট ইমপ্লাই দ্যাট স্টুডেন্টস ক্যান নট ডু ম্যাথামেটিক্স। এটা নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট, যে একবার ফেল করলাম মানে এই নয় যে সে গণিত করতে পারে না বা ম্যাথ করতে পারে না, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট। 2 হচ্ছে এভরিওয়ান ক্যান লার্ন ম্যাথামেটিক্স, এটাও ঠিক। 3 হচ্ছে ম্যাথামেটিক্স লার্নিং ইজ নট জেন্ডার স্পেসিফিক, এটাও নিশ্চয়ই। ছেলে বলেই যে ম্যাথামেটিক্স ভালো করবে, মেয়ে বলে পারবে না, এটা কিন্তু কখনোই নয়। যার যেরকম মাথা সে সেভাবে কাজ করতে পারবে, ছেলে মেয়ে দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা সমান, এটা জেন্ডার স্পেসিফিক নয়, এটাও ঠিক। 4 নম্বর দেখো, ডিসকারেজ ইনটুইশন অ্যাজ ইট হ্যাম্পার্স দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাথামেটিক্যাল আইডিয়াস। তাহলে এই যে ইনটুইশন কথাটার মানে কি বলতো, যে প্রপার যুক্তি ছাড়া কোনো কিছুকে ধরে নেওয়া বা কোনো কিছুকে আন্দাজ করা যেটাকে বলা হয়, সেটাকে বলছে ডিসকারেজ করতে হবে, যেহেতু এটা ম্যাথামেটিক্যাল আইডিয়াস এর ডেভেলপমেন্টকে হ্যাম্পার করে। এটা কিন্তু ঠিক নয়। কেন বলো তো, দেখো এই যে ইনটুইশন কাকে বলে, ইনটুইশন মানে হচ্ছে আন্দাজ করা, মানে হচ্ছে আমরা একটা ফাইন্ডিং রাইট আনসার্স, আমরা সঠিক উত্তরটাকে গেস করার চেষ্টা করছি উইদাউট থিঙ্কিং অর অ্যানালাইজিং এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং ইনস্টিংটিভলি। মানে প্রপার ম্যাথামেটিক্যাল থিঙ্কিং অর অ্যানালাইজ ছাড়াই আমরা কোনো একটা আনসারকে, রাইট আনসারকে চুজ করার চেষ্টা করছি উইদাউট দ্য নিড ফর কনসাস রিজনিং ছাড়াই। এটাকেই বলা হচ্ছে ইনটুইশন। তাহলে দেখো এখানে হচ্ছে ওয়েন আউটকাম ইজ নট ক্লিয়ার উই ইউজ দ্য সেন্স অফ ইনটুইশন। কখন আমরা ইনটুইশন ব্যবহার করি, কোনো একটা প্রবলেমকে আমি লজিক্যালি বা রিজনিং সহ সেটাকে আমি তার থেকে আনসার বার করতে পারছি না, তখন আমরা কী করছি, রাইট আনসারটাকে গেস করার চেষ্টা করছি, এটা হচ্ছে ইনটুইশন। তাহলে এটা কিন্তু কী করে বলো তো, ইফ ইউ ইউজ ইনটুইশন ওভার টাইম ইট উইল বি বেটার। যত আমরা ইনটুইশন ব্যবহার করি না, সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের কী হয় বলো তো, ভালো থেকে ভালোতর হতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে কথাটা বলেছে না, যে ডিসকারেজ ইনটুইশন অ্যাজ ইট হ্যাম্পার্স দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাথামেটিক্যাল আইডিয়াস, এটা ঠিক নয়। তাহলে এটাই কিন্তু লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট। তাহলে 43 আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর যে অপশনটা, সেটা লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে এটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন নাম্বার 44-এ চলে আসি। দেখো, দ্য ভ্যালু অফ, এখানে একটা অংশ দিয়েছে ইজ, এর ভ্যালুটা কত। তাহলে আমরা জানি এখানে আমরা বদমাস রুলকে অ্যাপ্লাই করব, যে প্রথমে কি হবে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে সাবট্রাকশন। ঠিক আছে, বদমাস তোমরা জানো নিশ্চয়ই,
তো ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন। তাহলে আগে আমরা এখানে যেহেতু ব্র্যাকেটও নেই অফও নেই, সবার আগে ডিভিশন পাচ্ছি, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তাহলে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে সাবট্রাকশন এখানে। তাহলে এখানে কি করতে হবে, প্রথমেই দেখো 35 ডিভাইডেড বাই 5 মানে 7 এখানে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি। তারপরে এই মাল্টিপ্লিকেশন দুটো করতে হবে, তারপরে সাবট্রাক্ট করে দিতে হবে। তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো 25.3 ইন্টু 5। এটা আমরা কত পাচ্ছি বলো তো, এই গুণটা করে আমরা পাচ্ছি 126.5 -7 মাইনাস এই গুণটা 3 ইন্টু 18.5 করে আমরা পাচ্ছি 55.5। তাহলে 126.5 -7 মাইনাস 55.5 আমরা করলে পাবো 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট, 44-এর 2 অপশন হচ্ছে কারেক্ট। এরপর কোয়েশ্চেন নাম্বার 45-এ চলে আসি। দেখো, অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 অ্যাসেসমেন্ট অফ লার্নার্স ইনক্লুড। দেখো 1 নম্বর বলছে কগনিটিভ অ্যান্ড ফিজিক্যাল ডোমেন্স, অর্থাৎ এখানে বৌদ্ধিক এবং শারীরিক বিকাশের কথা বলা হচ্ছে। 2 হচ্ছে কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন্স, অর্থাৎ বৌদ্ধিক, অ্যাফেক্টিভ মানে প্রাক্ষবিক বিকাশ এবং সাইকোমোটর ডোমেন্স মানে হচ্ছে সঞ্চালনমূলক বিকাশ। 3 হচ্ছে কগনিটিভ, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ডোমেন্স, বৌদ্ধিক, সামাজিক এবং আধ্যাত্মিক যে বিকাশ। এবং 4 হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডোমেন্স, শারীরিক এবং মনস্তত্ত্বমূলক যে বিকাশ। তাহলে অ্যাকর্ডিং টু NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাসেসমেন্টস অফ লার্নার্স ইনক্লুড। তাহলে NEP অনুযায়ী বাচ্চাদের অ্যাসেসমেন্টের মধ্যে কোন কোন অ্যাসেসমেন্টগুলো ঘটে। দেখো এখানে কিন্তু এই যে 2 নম্বর অপশনে 3 রকম অ্যাসেসমেন্টই করা হয়। এটা কগনিটিভ, বৌদ্ধিক অ্যাসেসমেন্ট হয়, অ্যাফেক্টিভ অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ কতটা হচ্ছে সেই সম্পর্কেও অ্যাসেসমেন্ট হয়, এবং সঞ্চালনমূলক বিকাশ, যদি খেলাধুলার মাধ্যমে তাদের সঞ্চালনমূলক বিকাশেরও কিন্তু অ্যাসেসমেন্ট হয়। তাহলে এখানে 45 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 46-এ আসি। দেখো, আ ফ্রগ জাম্পস 3 steps and a rabbit jumps 7 steps at a time starting from a place O. তাহলে একটা প্লেস থেকে জাম্প করা শুরু করছে, একটা ব্যাং 3টে স্টেপ জাম্প করছে এবং একটা খরগোশ 7টা স্টেপ জাম্প করছে। At which of the following steps they both will jump together? দেখো আমরা দেখতে পাচ্ছি যে একজন 3 স্টেপস জাম্প করছে, একজন 7 স্টেপস জাম্প করছে। তার দুজনকে সমান অংশ থেকে আবার শুরু করতে গেলে কী করতে হবে, 21 স্টেপের পর আবার শুরু করতে হবে, তাই তো? কারণ 3 আর 7 এর LCM আমরা দেখতে পাচ্ছি 21। এবারে এখানে হচ্ছে দে বোথ উইল জাম্প টুগেদার অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস। তাহলে 21-এর মাল্টিপল যে স্টেপটা হবে সেখানেই তারা দে বোথ উইল জাম্প টুগেদার। তাহলে দেখো খেয়াল করে দেখো 343 এটা 21 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, 371কেও যাচ্ছে না, কিন্তু 378কে কিন্তু 21 দিয়ে ডিভাইড করা যাচ্ছে এবং এটা 18 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 21-এর মাল্টিপল হচ্ছে 378, আবার 354 এটাও কিন্তু 21-এর মাল্টিপল নয়। তাহলে একমাত্র 4টের মধ্যে 21-এর মাল্টিপল পাচ্ছি 378কে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপ দে উইল বোথ জাম্প টুগেদার, সেটা হচ্ছে 378 স্টেপের পর। ঠিক আছে, তাহলে 46-এর 3 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 47-এ চলে আসি। দ্য নাম্বার অফ ডিগ্রিজ ইন 2/3 রাইট অ্যাঙ্গেলস ইজ। তাহলে রাইট অ্যাঙ্গেল মানে আমরা কি জানি 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে ডিগ্রিতে আমাকে বার করতে হবে যে 2/3 রাইট অ্যাঙ্গেলসের ডিগ্রিতে ভ্যালু কত। তাহলে 2/3 মানেই হচ্ছে 3 2 6 + 2 8/3 ইন্টু 90 ডিগ্রি করলেই আমরা পেয়ে যাব। 8/3 ইন্টু 90 ডিগ্রি মানেই হচ্ছে 240 ডিগ্রি। তাহলে দ্য নাম্বার অফ ডিগ্রিজ হচ্ছে 240 ডিগ্রি। 47-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 48-এ চলে এসো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কস্ট লিস্ট। তাহলে প্রত্যেকটাতে দেখতে হবে যে কস্টগুলো কত কত করে আসছে। 1 নম্বর দেখো 75 প্যাকেটস অফ ₹750 ইচ। তাহলে একটা প্যাকেটের দাম যদি 750 হয়, 75টা প্যাকেটের দাম হবে মাল্টিপ্লিকেশন 75 ইন্টু 750, মানে এখানে কত হচ্ছে 56250, 56,250 টাকা। 2 নম্বরে এসো 750 প্যাকেটস অফ ₹7.5 ইচ।
তাহলে একটা প্যাকেটের দাম হচ্ছে 7 টাকা 50 পয়সা, এরকম 750টা প্যাকেট আছে, তাহলে 750 গুণিত 7.5, তাহলে কত হচ্ছে 5625, 5625 টাকা। 3 নম্বরে 7.5 ডজন আইটেমস অফ ₹750 ইচ আইটেম, তাহলে একটা আইটেম হচ্ছে 750 টাকা, এরকম 7.5 ডজন আছে, 1 ডজন মানে 12টা, তাহলে 7.5 ডজন মানে হচ্ছে 7.5 ইন্টু 12 মানে হচ্ছে কত 90টা, তাহলে 90 ইন্টু 750 তুমি যদি করো তাহলে তুমি টোটালটা পেয়ে যাবে 67,500 টাকা। আর 4 নম্বর অপশানে 75 ডজন মানে 75 ইন্টু 12টা আইটেম, এক একটা হচ্ছে 7.5 রুপিস করে, তাহলে আমরা কি করব 75 ইন্টু 12 মানে যে 900, সেটাকে আমরা গুণ করব কত 7.5 দিয়ে, তাহলে পাচ্ছি কত 6750 মানে 6750 টাকা। তাহলে খেয়াল করো আমরা এটার মধ্যে সবচেয়ে কমটা কোথায় পেলাম, এখানে পেলাম 2 নম্বর অপশানে 5625 টাকা, তাহলে আমরা বলতে পারি 48 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অপশান হচ্ছে কারেক্ট। 49 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, দেখো আবার এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 টকস অ্যাবাউট নলেজ অফ ইন্ডিয়া। নলেজ অফ ইন্ডিয়া বলতে কি বোঝানো হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট ইনক্লুডেড ইন ইট, দাগ দিয়ে রাখবে নট ইনক্লুডেড, নলেজ অফ ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড নয় কোনটা। 1 নম্বর অপশন দেখো, নলেজ ফ্রম এনসেন্ট ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রিবিউশনস টু মডার্ন ইন্ডিয়া, তাহলে প্রাচীন ভারত সম্পর্কে জ্ঞান এবং তার অবদান আধুনিক ভারত সম্পর্কিত, এটাকে আমরা নলেজ অফ ইন্ডিয়া বলতে পারি। 2 দেখো, ট্রাইবাল নলেজ indigenous and traditional way of learning as part of various subjects like mathematics, অ্যাস্ট্রোনমি, মেডিসিন, এগ্রিকালচার এটসেট্রা। আমরা জানি যে বৈদিক যুগে কিন্তু বা প্রাচীন ভারতে কিন্তু এগুলো তো আমরা ভীষণ উন্নত ছিলাম, তাই তো এখনও বৈদিক ম্যাথ নিয়ে কিন্তু অনেক রকমের ক্লাস হয়, অ্যাস্ট্রোনমি, মেডিসিনেও ভীষণ উন্নত ছিল যে প্রাচীন ভারত। তাহলে এই যে ট্রাইবাল নলেজ, ইন্ডিজিনাস অ্যান্ড ট্র্যাডিশনাল ওয়ে অফ লার্নিং অ্যাজ পার্ট অফ ভেরিয়াস সাবজেক্টস লাইক ম্যাথ, অ্যাস্ট্রোনমি, মেডিসিন, এগ্রিকালচার, এটাকেও নলেজ অফ ইন্ডিয়ার মধ্যেই ফেলা যায়। 3 নম্বর দেখো, ফিল্ড ভিজিট টু ডিফারেন্ট স্টেটস অ্যাজ পার্ট অফ কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, এটাও নলেজ অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে। কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমরা ডিফারেন্ট স্টেটের বিভিন্ন জায়গা ভিজিট করছি। 4 নম্বর দেখো, ফর্মাল এক্সামিনেশন। ফর্মাল এক্সামিনেশন মানে কি, গতানুগতিক যে পরীক্ষা পদ্ধতি টু অ্যাসেস দ্য নলেজ গেইনড বাই দ্য স্টুডেন্টস, এইটা কিন্তু নলেজ অফ ইন্ডিয়ার মধ্যে হবে না, যে গতানুগতিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে বাচ্চাদের বা স্টুডেন্টদের নলেজ কতটা গেইন হয়েছে সেটা অ্যাসেস করা, এটাকে নলেজ অফ ইন্ডিয়া বলে না। তাহলে এই যে নট ইনক্লুড, কোনটা নট ইনক্লুড হবে 4, তাহলে 49-এর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 50-তে চলে আসি, দেখো which of the following model is least appropriate to develop the conceptual understanding regarding the relationship of ones, tens and hundreds in early grade learners। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে একক, দশক এবং শতকের ধারণা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনটা লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে সবচেয়ে কম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনটা। দেখো 1 নম্বরে বলছে ডাইনেস ব্লকস, ডাইনেস ব্লকসটাও আমরা দেখতে পাই, ডাইনেস ব্লকস, এখানে কিন্তু এক একটা ব্লকের মধ্যে ওরকম 1-এর ব্লক থাকে, 10-এর ব্লক থাকে, 100-র ব্লক থাকে, যেটার মাধ্যমে কিন্তু আমরা এই 1, 10, 100-এর ধারণা দিতে পারি। 2 হচ্ছে মানি। মানি দেখো যে 10 টাকা, 1 টাকা, 100 টাকা, তাহলে 10টা 1 টাকা নিয়ে 10 টাকা তৈরি হয়, আবার 10টা 10 টাকা নিয়ে 100 টাকা তৈরি হয়, তাহলে এর মাধ্যমেও কিন্তু 1, 10, 100-এর ধারণা আমরা দিতে পারি মানির মাধ্যমে। 3 হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস আমরা সবাই জানি স্লেটের মতো দেখতে, মাঝখানটাতে কয়েকটা রড থাকে, রডের মধ্যে পুঁতির মালাগুলো দেওয়া থাকে, তার মাধ্যমেও কিন্তু আমরা 1, 10, 100-এর ধারণা দিতে পারি। তাহলে ডাইনেস ব্লকসই বলো বা মানি বলো বা অ্যাবাকাসই বলো, এর মাধ্যমে কিন্তু আমরা একক, দশক, শতকের ধারণা বা 1, 10 এবং 100-এর ধারণা প্রাইমারি লেভেলের যে বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারছি। 4 নম্বর হচ্ছে প্লেস ভ্যালু চার্ট। তো প্লেস ভ্যালু চার্টটা দেখে কীভাবে ধারণা দেওয়া যাবে, তাই তো এখানে কিন্তু মডেল হিসেবে কিন্তু এই 1, 2, 3 বেশি ইম্পর্টেন্ট, তাহলে লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 4, তাহলে 50 নম্বর কোয়েশ্চেনের 4 নম্বর আনসার হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে আসে, দেখো কোয়েশ্চেন নাম্বার 51 কি বলেছে, ব্রিজ হ্যাড আ ওয়ার অফ লেন্থ 100 মিটার্স, 100 মিটারের একটা তার আছে ব্রিজের কাছে, টু কভার দ্য ল্যান্ড অফ হিজ চয়েস।
তার নিজের পছন্দ মতো ল্যান্ডটাকে কভার করার জন্য। হি ওয়ান্টেড টু টেক দ্য বিগেস্ট ল্যান্ড, সব থেকে বড় ল্যান্ডটা সে নিতে চায়। হুইচ অফ দ্য ফলোয়িং মেজারমেন্ট শুড হি চুজ টু টেক দ্য বিগেস্ট এরিয়া, তাহলে কোনটা বিগেস্ট এরিয়া আমাদের দেখতে হবে। তাহলে দেখো বিগেস্ট এরিয়া মানে যার আমরা জানি ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি, তাই তো, এরিয়াটা সবচেয়ে বেশি। তাহলে আমরা ক্ষেত্রফল কেমন করে বার করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো 1 নম্বর অপশনে বলেছে 15 মিটার ইন্টু 35 মিটার, মানে হচ্ছে 525 স্কোয়ার মিটার। 2 হচ্ছে 30 মিটার ইন্টু 20 মিটার, মানে 600 স্কোয়ার মিটার। 3 হচ্ছে 25 মিটার ইন্টু 25 মিটার, মানে 625 স্কোয়ার মিটার। এবং 4 হচ্ছে 5 মিটার ইন্টু 45 মিটার, মানে হচ্ছে 225 স্কোয়ার মিটার। তা সবচেয়ে বড় এরিয়া কোনটা আমরা দেখেই বুঝতে পারছি, 25 মিটার ইন্টু 25 মিটার, মানে 625 স্কোয়ার মিটারটাই হচ্ছে সবচেয়ে বড় এরিয়া যেটা সে চুজ করতে চাইছে, ব্রিজ। তাহলে 51-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 52-তে চলে আসি। দেখো which of the following is not true about multiplicity of approaches in teaching mathematics। এবার দেখো মাল্টিপ্লিসিটি অফ অ্যাপ্রোচেস মানে কি, বিভিন্ন প্রকার অ্যাপ্রোচ সলভ করার জন্য, ম্যাথমেটিক্স সলভ করার জন্য, সেটাকে বলছে মাল্টিপ্লিসিটি অফ অ্যাপ্রোচেস। এর ক্ষেত্রে কোনটা নট ট্রু সেটা বলতে হবে। দেখো 1 নম্বর বলছে ভেরি অফেন দেয়ার আর মেনি ওয়েজ অফ সলভিং আ প্রবলেম, এটা তো ঠিক। 2 নম্বর দেখো ইট হ্যাম্পার্স দ্য লার্নিং অফ চাইল্ড অ্যাজ ইট লিডস টু কনফিউশন, এটা কিন্তু একেবারেই নয়। একটা প্রবলেমকে সলভ যদি আমরা বিভিন্নভাবে করতে পারি, তাহলে এই যে বিভিন্নভাবে সলভ করার যে চিন্তাভাবনা যেটা বাচ্চাদের মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু তাদের যে চিন্তাভাবনার ক্যাপাসিটিটাকে বাড়ায়, এটা কখনো হ্যাম্পার করে না তাদের লার্নিংকে। তাহলে এই 2 নম্বরটা হচ্ছে নট ট্রু। 3 নম্বর দেখো অফারিং সাচ এ চয়েস অ্যালাউজ চিলড্রেন টু এক্সপ্লোর, এটা ঠিক, যে এই যে বিভিন্নভাবে চিন্তা করার যে প্রবণতা, সেটা তাদেরকে এক্সপ্লোর করতে সাহায্য করে। অ্যান্ড ইউজ দ্য অ্যাপ্রোচ দ্যাট ইজ মোস্ট ন্যাচারাল অ্যান্ড ইজি ফর দেম, এবার এই বিভিন্ন প্রসেসের মধ্যে যেটা সব থেকে সহজ, সেইভাবেই তারা কিন্তু জিনিসটাকে সলভ করার দিকে এগোয়, এটাও ঠিক। 4 নম্বর বলছে ইট ইজ ক্রুশিয়াল ফর লিবারেটিং স্কুল ম্যাথামেটিক্স ফ্রম দ্য টাইরানি অফ দ্য ওয়ান কারেক্ট আনসার। তাহলে এই যে আমরা স্কুল ম্যাথামেটিক্স যেমন একটাই প্রশ্ন, তার একটাই আনসার হয়ে যায়, তাই তো। তাহলে এই যে এই যেটা বলছে যে ফ্রম দ্য টিরনি অফ দ্য ওয়ান কারেক্ট আনসার, একটা কারেক্ট আনসার থাকার যে পরম্পরা, সেখান থেকে কিন্তু এটা কি করে, স্বাধীনতা দেয় বাচ্চাদের বিভিন্নভাবে চিন্তা করার ক্ষেত্রে, তাই এটা নিশ্চয়ই ক্রুশিয়াল। তাহলে এটাও ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা নট ট্রু বলো তো, 52 নম্বর অপশনটা হচ্ছে নট ট্রু, যে মাল্টিপ্লিসিটি অফ অ্যাপ্রোচেস টিচিং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এটা হ্যাম্পার করে বাচ্চাদের এবং কনফিউশন তৈরি করে, এটা কিন্তু ঠিক নয়, তাই তো। তাহলে 52-এর 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 53-তে চলে আসি। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কী কী বলেছে। 1 নম্বর বলছে যে ম্যাথমেটিক্স ল্যাব ইজ এসেন্সিয়াল অ্যাজ ইট প্রোভাইডস অপরচুনিটিস ফর হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর স্টুডেন্টস, স্টুডেন্টসদের হাতে কলমে কাজ করার ক্ষেত্রে অপরচুনিটি দেয় এই ম্যাথমেটিক্স ল্যাব, এটা ঠিক। Charts are used, 2 নম্বর দেখো charts are used in mathematics class as an effective teaching learning material। এফেক্টিভ টিচিং লার্নিং মেটেরিয়াল কিন্তু চার্ট নয়, কারণ এটা কিন্তু হাতে কলমে কাজ করার ক্ষেত্রে সাহায্য করে না, শুধুমাত্র দেখতে সাহায্য করে। তাহলে একটা সেন্স কাজ করছে, কিন্তু হাতে কলমের যে কাজ তাতে চার্ট হেল্প করে না। 3 দেখো ইউজ অফ টিচিং লার্নিং মেটেরিয়াল ইন ম্যাথামেটিক্স ক্লাস কনজিউম স্টুডেন্টস টাইম ফর প্র্যাকটিস, না টাইম কনজিউম করে সেটা নয়, হাতে কলমে কাজের মধ্যে যে কনসেপ্টটা গঠন হয় সেটা শুধুমাত্র কিন্তু বলার মধ্যে বা লিখে নেওয়ার মধ্যে সেই কনসেপ্ট ফর্মেশন হয় না। 4 নম্বর হচ্ছে স্টুডেন্টস ডু নট এনজয় রিডলস ইন ম্যাথামেটিক্স ক্লাস, ম্যাথামেটিক্স ক্লাসে স্টুডেন্টরা রিডলসগুলোকে এনজয় করে না, কে বললো, রিডলসগুলোকে এনজয় করে, কারণ সেগুলো তাদের ধাঁধাগুলো তাদের মাথা চালাতে সাহায্য করে, কনসেপ্ট ফর্মেশনে সাহায্য করে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, 1 নম্বর অপশন, যে ম্যাথামেটিক্স ল্যাব ইজ এসেন্সিয়াল অ্যাজ ইট প্রোভাইডস অপরচুনিটিস ফর হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর স্টুডেন্টস। তাহলে 53-এর 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 54-এ চলে আসি। দেখো হাউ মেনি প্যাকেটস অফ 1/12 kg salt can be made from 7 whole 1/2 kg of salt। 7.5 কেজি সল্ট দিয়ে আমরা কতগুলো 1/12 কেজির প্যাকেট বানাতে পারবো, তাহলে ডিভাইড করে দিলেই হয়ে যাবে। 7 whole 1/2 কেজি ডিভাইডেড বাই 1/12 কেজি, তাহলে 7 দুগুণে 14, 1 15, 15/2 ডিভাইডেড বাই 1/12, মানেই হচ্ছে 15/2 মাল্টিপ্লাইড বাই
12/1, তাহলে এখানে আমরা কতগুলো প্যাকেট পাচ্ছি বলো তো? মাল্টিপ্লিকেশনটা করলেই দেখতে পাচ্ছি 90 হচ্ছে প্যাকেট, তাই তো? 15/2 × 12, 2 6 আর 12, তাহলে 15 × 6 মানে 90, তাহলে আনসার হচ্ছে 4। 54-এর 4 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট, সিম্পল একটা ম্যাথামেটিক্স। 55 নম্বর কোয়েশ্চেনে চলে এসো। While solving 182 - 67 in class 2, a teacher explained that we have to subtract 7 from 2. দেখো 7টাকে আমাকে 2 থেকে সাবট্রাক্ট করতে হবে। 2টা স্মলার দেন 7, 2টা 7-এর থেকে ছোট, তো তাই আমাকে বড় করতে হবে। সো উই উইল বড়ো 1 from 8, 8 থেকে 1 বড় করলাম, তাহলে 110 বড় করলে 12 হয়ে গেল, 12 থেকে 7কে সাবট্রাক্ট করলাম, অ্যান্ড দেন উই ক্যান সাবট্রাক্ট 7 from 12 করলাম। তাহলে এখানে কত হলো? 8টা হয়ে গেল 7, 7 - 6 করলাম, আর 1টা থাকলো। ওয়ান স্টুডেন্ট টোল টিচার, এক্ষেত্রে একজন ছাত্র সে টিচারকে কি বলছে? ম্যাম, ওয়াই উই আর বরোয়িং ফ্রম 8 অ্যাজ বরোয়িং ইজ নট গুড। তাহলে বলছে বরোয়িং তো গুড, ভালো জিনিস নয়, তাহলে আমরা কেন বড় করছি? হোয়াট আ টিচার শুড ডু ইন সাচ আ সিচুয়েশন, এক্ষেত্রে টিচার কি করবে? দেখো, টিচার শুড স্কোল্ড দ্য স্টুডেন্ট অ্যান্ড মেক হিম সিট। তাহলে স্কোল্ড, এই কথাটাতেই বুঝতে পারছি অপশনটা একেবারেই কারেক্ট নয়, কারণ বাচ্চাদের কোনো প্রশ্নের কোয়ারিজের জন্য তাদেরকে বকাঝকা করা এটা কখনোই কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়, তাই তো? 2 দেখো, টিচার শুড চেঞ্জ দ্য ওয়ার্ড বরোয়িং টু রিগ্রুপিং, এটা করা যেতে পারে। যে বরোয়িং নিয়ে সমস্যা, তো তাহলে বরোয়িং মানেই তো রিগ্রুপিং, তাহলে আমরা ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিল টিচার, বরোয়িং থেকে রিগ্রুপিং, অ্যান্ড দেন শো দ্য প্রসেস অফ রিগ্রুপিং। এই রিগ্রুপিং ব্যাপারটাকেই বোঝানো হচ্ছে। 1/10 ধার নেওয়া হলো, মানে 1/10 এখান থেকে নিয়ে এখানে 12 করা হলো, 12 থেকে 7কে সাবট্রাক্ট করা হলো, এখানে 7 থেকে 6কে সাবট্রাক্ট করা হলো। তাহলে রিগ্রুপিংয়ের ধারণা তিনি যদি দেন, বরোয়িং ওয়ার্ডটাকে চেঞ্জ করে রিগ্রুপিং করেন, তাহলে কোনো অসুবিধা নেই, এবং রিগ্রুপিং ব্যাপারটাকে বোঝানো। 3 দেখো, টিচার শুড টেল দ্য স্টুডেন্ট টু ফোকাস অন লার্নিং দ্য অ্যালগোরিদম অফ সাবস্ট্রাকশন, যে শুধুমাত্র অ্যালগোরিদমটাকে বোঝার ব্যাপারে ফোকাস করতে বলছেন, তা তো নয়, জিনিসটাকে তো ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করাটাই টিচারের কাজ। 4 হচ্ছে, টিচার শুড ইগনোর দ্য স্টুডেন্টস, ইগনোর করাও যাবে না, এটাও কিন্তু আমরা কোথাও পড়ছি না শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে। ইগনোর দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন অ্যান্ড কন্টিনিউ উইথ হার ওয়ার্ক, না, বাচ্চাদের যে কোনো কোয়েশ্চেন সেটাকে কিন্তু প্রপার তাকে এক্সপ্লেনেশন সহ ব্যাপারটা তাকে বোঝাতে হবে, যে কোনো প্রবলেম তার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র আনসার মুখস্থ করিয়ে দেওয়া বা আনসারের উপর ফোকাস করা এটা টিচারের দায়িত্ব নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিচার শুড, হোয়াট আ টিচার শুড ডু ইন সাচ আ সিচুয়েশন, এখানে কিন্তু 2 নম্বর অপশনটা কারেক্ট হবে, যে টিচার কী করবে? বরোয়িং ওয়ার্ডটাকে চেঞ্জ করে রিগ্রুপিং করবে, অ্যান্ড দেন শো দ্য প্রসেস অফ রিগ্রুপিং। তাহলে 55-এর 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 56 নাম্বার প্রশ্ন দেখো, ইয়ামিনা থ্রিউ আ ডাই 10 times and got the following results. 10 বার কী করলো? একটা ডাইকে সে থ্রো করলো, এবং সে 10 বার বিভিন্ন ধরনের রেজাল্ট পেলো, একবার 5, একবার 3, একবার 6, 6, 1, 4, 5, 3, 3, 2, 10 বার 10 রকমের সে রেজাল্ট পেলো। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস সি গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস, কোন নাম্বারটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমসে পেয়েছে? দেখো এখানে 5 কবার পেয়েছে সে 2 বার, 3 কবার পেয়েছে 1, 2, 3 বার, 6 পেয়েছে 2 বার, 1 হচ্ছে 1 বার, 4 1 বার, আর 2 1 বার, তাহলে সব থেকে বেশি বার পেয়েছে 3। তাহলে সেটাই জিজ্ঞেস করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস, 3 নাম্বারসটা হচ্ছে 3, সি গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম, 3টা 3 বার পেয়েছে ম্যাক্সিমাম নাম্বার, তাহলে এখানে 56-এর 2 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 57-এ আসি, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর ওয়ার্ড প্রবলেমস ইন স্কুল ম্যাথামেটিক্স। তাহলে আমরা অনেক সময়ই ওয়ার্ড প্রবলেম পাই, সেই ওয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে কোনটা ট্রু সেটা বলতে হবে। 1 নম্বর অপশন দেখো, ওয়ার্ড প্রবলেমস রেফার টু এক্সারসাইজ where the child formalizes the situation into a form where a specific mathematical technique can be applied. তাহলে ওয়ার্ড প্রবলেমটাকে পড়া হয়, বোঝা হয়, সেটাকে কি করা হয়? ম্যাথামেটিক্যাল টেকনিকে কনভার্ট করা হয়, এবং সেখানে কি করা হয় যে একটা স্পেসিফিক ম্যাথামেটিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করা হয়, ঠিক আছে? 2 নম্বর দেখো, ওয়ার্ড প্রবলেমস আর নট এক্সাম্পলস অফ ম্যাথামেটিক্যাল মডেলিং।
ম্যাথামেটিক্যাল মডেলিংয়ের এক্সাম্পল নয় ওয়ার্ড প্রবলেম। 3 দেখো ওয়ার্ড প্রবলেম আর ইম্পর্ট্যান্ট ইন সেকেন্ডারি ক্লাসেস অনলি, শুধুমাত্র সেকেন্ডারি ক্লাসেসেই এটা ইম্পর্ট্যান্ট, তা তো নয়। আমরা অনেক ছোটোবেলা থেকেই ওয়ার্ড প্রবলেম করি, কেন না প্রবলেমটাকে বুঝে তাকে ম্যাথামেটিক্যাল টেকনিকে কনভার্ট করা, এই ব্যাপারটা শেখার জন্য। 4 নম্বর দেখো ওয়ার্ড প্রবলেমস ফোকাস মোর অন প্রসিডিউরাল নলেজ ইন ম্যাথামেটিক্স। তাহলে বলছে ওয়ার্ড প্রবলেম শুধুমাত্র প্রসিডিউরাল নলেজের ওপরেই বেশি ফোকাস করে। তাহলে এখানে কোনটা ট্রু সেটা বলতে হবে। তাহলে আমরা দেখতেই পেলাম এখানে 1 নম্বরটাই হচ্ছে ট্রু, যে ওয়ার্ড প্রবলেম রেফার্স টু এক্সারসাইজ where the child formalizes the situation into a form where a specific mathematical technique can be applied. প্রবলেম পড়া, বোঝা, কোন ম্যাথামেটিক্যাল টেকনিকটা অ্যাপ্লাই হবে সেটাকে বুঝে সেটাকে অ্যাপ্লাই করতে শেখা, এটাই হচ্ছে ওয়ার্ড প্রবলেম। তাহলে এটা ট্রু। তাহলে 57-এর 1 নম্বর অপশন হচ্ছে ট্রু। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 58-এ আসি। দেখো দ্য পার্সেল সেন্ডিং রেটস আর গিভেন বিলো। পার্সেল weighing 50 grams or less ₹15, পার্সেল weighing for every additional 50 grams ₹7। তাহলে 50 গ্রাম বা তার কম যদি পার্সেল হয় তাহলে 15 টাকা লাগছে, তারপর যত 50 গ্রাম এক্সট্রা বাড়ছে তত 7 টাকা করে লাগছে। এবার কোয়েশ্চেনটা দেখো, মিনা ওয়ান্টস টু সেন্ড আ পার্সেল টু হার ফ্রেন্ড চারু ইন দিল্লি। দ্য পার্সেল ওয়েইজ 350 গ্রাম। তাহলে 350 গ্রাম মানে কি, দেখো প্রথম 50 গ্রামের জন্য লাগছে 15 রুপিস, তাই তো, তারপর প্রত্যেক 50 গ্রামের জন্য 7 টাকা করে এক্সট্রা। তাহলে 50 গ্রামের পর শুরু করি আমরা 100 মানে আরও 50 গ্রাম, 150 মানে আরও 50 গ্রাম, তারপর হচ্ছে 200, 250, 300, 350 মানে আরও 6 বার অ্যাডিশনাল 50 গ্রাম করে অ্যাড হলো। তাহলে 6 7s আর 42 রুপিস অ্যাড হলো 15-এর সঙ্গে। তাহলে 42 + 15 কত হয়ে গেল বলো, 57। তাহলে এটাই হচ্ছে আনসার। লুক অ্যাট দ্য চার্জেস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট কস্ট অফ সেন্ডিং দ্য পার্সেল। তাহলে এটা হচ্ছে ₹57। তাহলে আমরা দেখতে পাচ্ছি 58-এর কিন্তু 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট, কারণ প্রথম 50 গ্রামের জন্য 15 টাকা, তারপর 6 বার 50 গ্রাম করে অ্যাড হলো, তাই তো, 300 + 50 মানে 350 গ্রাম, সেটাই বলেছে। দেখো 350 গ্রাম মানে 50-র সঙ্গে 6 বার আরও 50 মানে 300 অ্যাড হচ্ছে। তাহলে 6 7s আর 42 + 15 মানে হচ্ছে 57। 42 + 15 মানে 57। তাহলে এখানে 58-এর 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 59-এ আসছি। দেখো which of the following is most appropriate to introduce data handling at primary stage? প্রাইমারি স্টেজে ডেটা হ্যান্ডলিংকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে মানে প্রথম শেখানোর ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, খেয়াল করবে। 1 বলছে আস্কিং দ্য স্টুডেন্টস টু রিড টাইম টেবিলস অফ বাস অ্যান্ড ট্রেন টাইমিংস। তাহলে বাস এবং ট্রেন টাইমিংয়ের টাইম টেবিল পড়া না। 2 দেখো উইদিন ক্লাসরুম কালেক্টিং স্ট্যাটিস্টিক্স অফ স্টুডেন্টস, এটা তাদের পক্ষে করা খুব সহজ, কারণ ক্লাসরুমের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, তারা নিজেদের মধ্যেই তো প্রত্যেকের হাইট কত সেটা বার করছে, তাহলে একটা অনেকগুলো ডেটা ওরা কালেক্ট করতে পারছে। কার কি ফেভারিট ফুড, কারণ একটা ক্লাসের মধ্যে মোটামুটি 30 to 35 স্টুডেন্টস আছে, তাহলে প্রত্যেকের হাইট তারা কালেক্ট করছে, ফেভারিট ফুড কার কি সেটা কালেক্ট করছে, কালার, কার্টুন এটসেট্রা, অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন্স রিলেটেড টু ডেটা। এবার এই ডেটা থেকে তারা যদি কোয়েশ্চেন এর রিলেটেড যদি কোয়েশ্চেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেখান থেকে কিন্তু তারা ডেটা হ্যান্ডলিং ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে 2 নম্বর অপশনটাই কারেক্ট। 3 দেখো শোয়িং পপুলেশন সেন্সাস অফ এ সিটি, একটা সিটির পপুলেশন সেন্সাস ওই প্রাইমারি স্টেজের বাচ্চাদেরকে দেখানো ফর 5 years অ্যান্ড আস্কিং স্টুডেন্টস টু কম্পেয়ার পপুলেশন গ্রোথ, এটা তাদের ক্ষেত্রে একটু কঠিনই হয়ে যাবে। 4 নম্বর দেখো ড্রয়িং আ বার গ্রাফ অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড আস্কিং স্টুডেন্টস টু রিলেট দ্য ডাটা ফ্রম ইট, এটা তারপরে প্রাইমারি স্টেজে ডেটা হ্যান্ডলিং শেখানোর ক্ষেত্রে ইন্ট্রোডিউস বলেছে না, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু ইন্ট্রোডিউস ডেটা হ্যান্ডলিং অ্যাট প্রাইমারি স্টেজ, এর জন্য কিন্তু 2 নম্বর অপশনটাই কারেক্ট, যে ক্লাসরুমের মধ্যেই তারা স্ট্যাটিস্টিক কালেক্ট করবে প্রত্যেকটা স্টুডেন্টসের হাইট, ফেভারিট ফুড, কালার, কার্টুন এটসেট্রা, এবং সেখান থেকে তারা রিলেটেড ডাটা সম্পর্কিত কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে তারা ডাটা হ্যান্ডলিং সম্পর্কে একটা ধারণা পাবে।
এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 60 চলে আসি, আজকে ম্যাথমেটিক্সের শেষ কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এনসিএফ এর কথা বলা হচ্ছে এখানে কিন্তু, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস আর লিস্ট রেলিভেন্ট ইন প্রাইমারি ম্যাথমেটিক্স ক্লাসরুম? কোন প্রসেসটা বলছে লিস্ট রেলিভেন্ট? খেয়াল করবে মোস্ট আর লিস্টের মধ্যে কিন্তু খুব গুলিয়ে যায়। লিস্ট রেলিভেন্ট কোনটা? দেখো, এক হচ্ছে মেমোরাইজিং ফর্মুলা। ফর্মুলা শুধুমাত্র মুখস্থ করছি এই ব্যাপারটা তো কখনোই এনসিএফে বলা হয় না, তাহলে এটাই মনে হচ্ছে লিস্ট ইম্পর্ট্যান্ট। ইউজ অফ প্যাটার্ন, সেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা। 3 হলো ভিজুয়ালাইজেশন। দেখো, বলছে যে যারা খুব ভালো হয় না ম্যাথের স্টুডেন্টরা, তারা কিন্তু ভিজুয়ালি থিঙ্ক করতে পারে কোনো একটা জিনিসকে। কোনো একটা জিনিস পড়লো তো সেটা বিমূর্ত চিন্তা তারা কিন্তু করতে পারে, চোখের সামনে যেন ব্যাপারটাকে দেখতে পায়, এটাকেই বলা হয় ভিজুয়ালাইজেশন। আর 4 নম্বর হচ্ছে মেকিং কানেকশনস অ্যান্ড রিপ্রেজেন্টেশনস। তাহলে অ্যাকর্ডিং টু এনসিএফ কোন প্রসেসগুলো ইম্পর্টেন্টের মধ্যে আমরা পেলাম ইউজ অফ প্যাটার্ন, সেটা বলা হচ্ছে। ভিজুয়ালাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট, মেকিং কানেকশনস অ্যান্ড রিপ্রেজেন্টেশন সেটাও ইম্পর্টেন্ট। লিস্ট ইম্পর্টেন্ট বা লিস্ট রেলিভেন্ট ইন আ প্রাইমারি ম্যাথমেটিক্স ক্লাসরুম কোনটা? মেমোরাইজিং ফর্মুলা অ্যাকর্ডিং টু এনসিএফ। তাহলে 60-র 1 নম্বর আনসার হচ্ছে কারেক্ট। তাহলে আজ আমরা জানুয়ারি 2024 যে সিটেটের পেপার 1 তার ম্যাথমেটিক্স পেপারটা সম্পর্কে আলোচনা করলাম। পরদিন আমরা পার্ট 3 এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পর্যাবরণ অধ্যয়ন এটা সম্পর্কে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।